কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ফের হামলা, ইট পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর, পুলিশের লাঠিচার্জ, জল কামান ব্যবহার। বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি জামায়াত এনসিপির বৈঠক, কোনো বাধাই নির্বাচন পেছাতে পারবে না জানালেন প্রেস সচিব। গেল রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়াতে আহত কমপক্ষে 20 জন। ডাকসুতে এবার ক্রীড়া সম্পাদক পদে 13 প্রার্থী, বেদখল মাঠ উদ্ধার ও খেলোয়াড়দের অংশগ্রহণ জোরদারের আশ্বাসে চাইছেন ভোট। এবং ডেঙ্গুতে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে গেল 2 মাসে, সেপ্টেম্বরে পরিস্থিতি অবনতির শঙ্কা, দক্ষ স্বেচ্ছাসেবক তৈরির তাগিদ। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি জানসিন জুথিকা এবং আমি মশিউর অনিক। জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় তা ভাঙচুর আর অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা, আর এই ঘটনায় এখন পর্যন্ত একজনকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে অবস্থিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা করে দুর্বৃত্তরা। এই সময় 5তলা ভবনের নিচতলায় আগুন ধরিয়ে দিলে পুলিশ জলকামান ও লাঠিচার্জ করে দুর্বৃত্তদের ছত্রভঙ্গ করে দেয়। ইট পাটকেল ছুড়লে আহত হয় 2 সাংবাদিক। হামলাকারীদের সাথে দফায় দফায় সংঘর্ষের পর একজনকে আটক করে পুলিশ। দুর্বৃত্তরা জড়ো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাপার কার্যালয়ের সামনে পুলিশ ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরে জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করা হয় বিক্ষোভকারীদের। নুরুল হক নূর সহ দলের নেতাকর্মীর ওপর আইন শৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে গণ অধিকার পরিষদ, জামায়াত ও ইসলামী আন্দোলন। শনিবার কাকরাইলে বিক্ষোভ সমাবেশে রাশেদ খান বলেন, 48 ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ এবং তদন্ত কমিটি করে হামলার বিচার করতে হবে। আর বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিল থেকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ রুখে দেওয়ার আহ্বান জানান ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নেতারা। বিস্তারিত প্রতিবেদনে। শুক্রবার সন্ধ্যার পর জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে বিজয়নগরে বিক্ষোভ করে গণ অধিকার পরিষদ। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে গণ অধিকার পরিষদ জাতীয় পার্টি। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হন দলটির সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অর্ধশতাধিক নেতাকর্মী। গুরুতর জখম হয়ে নূরকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেলে। এর প্রতিবাদে শনিবার রাজধানীর বিজয়নগরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে গণ অধিকার পরিষদ। এ সময় দলটির নেতারা বলেন, 48 ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও তদন্ত কমিটি করে এ হামলার বিচার করতে হবে সরকারকে। চাপার ঘাড়ে চড়ে আপা কিন্তু ফিরে আসবে। সুতরাং এই ফাঁসিবাদকে প্রতিহত করা, হাসিনাকে যেভাবে দিল্লি পাঠানো হয়েছে ঠিক একইভাবে হাসিনার ফাঁসিবাদকে দিল্লি আমাদেরকে পাঠাতে হবে। এদিকে দুপুরে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী। বিক্ষোভ সমাবেশ থেকে জামায়াতের নেতারা বলেন, জাতীয় পার্টি স্বৈরাচার আওয়ামী লীগের অন্যতম শরিক। আওয়ামী লীগের মতোই জাতীয় পার্টিকেও বিচারের আওতায় আনতে হবে। নুরুল হক নূরকে টার্গেট করে হামলা করা হয়েছে, এর জবাব কি সরকার দিতে পারবে? যারা দায়িত্বে নিয়োজিত ছিলেন, কিছু কিছু তথ্য আমরা পেয়েছি, আপনাদের আমলনামা জনগণের কাছে আছে। একই ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির নেতারা বলেন, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে আগামী নির্বাচনে অংশ নিতে দেয়া যাবে না। রাব্বি হোসেন, এখন, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন 15 ফেব্রুয়ারির আগে হবে, কোনো বাধাই এই নির্বাচন পিছিয়ে দিতে পারবে না বলে জানিয়েছেন
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে রাজনৈতিক পরিস্থিতি আর নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন বিএনপি, জামায়াত, এনসিপি নেতারা। শনিবার বিকেলে যমুনার সামনে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, গণ অধিকার পরিষদের নেতাদের উপরে হামলার ঘটনায় হাইকোর্টের এক বিচারকের নেতৃত্বে একটি জুডিশিয়াল তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বলেন, জাতীয় পার্টিকে নিষিদ্ধের ব্যাপারে কোনো আলোচনা হয়নি, তবে শুক্রবারের ঘটনায় তাদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। স্ট্রংলি আমরা বলছি ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এর কোনো শক্তি নাই এটা প্রতিহত করতে হবে। ইলেকশন ঠিক ফেব্রুয়ারির 15 তারিখের আগে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। কালকের ঘটনায় জাতীয় পার্টির কোনো রোল ছিল কিনা সেটা এই তদন্ত কমিটি খতিয়ে দেখবে। যারা গতকাল আহত হয়েছেন প্রত্যেকের বেস্ট পসিবল চিকিৎসার অ্যাসুরেন্স দিয়েছেন, বলেছেন যে এটার জন্য নূরের জন্য অলরেডি আপনারা দেখেছেন যে একটা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকায় স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় কমপক্ষে 20 জন আহত হয়েছে। শনিবার রাত 12:15টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের অভিযোগের ঘটনায় এই পরিস্থিতি সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটের কাছে একটি ভবনে ভাড়া থাকেন। শনিবার রাত 12:15টার দিকে ওই ছাত্রী ভবনটিতে প্রবেশের চেষ্টা করলে দারোয়ান তাকে মারধর করে। এ সময় অন্যান্য শিক্ষার্থীরা দারোয়ানকে ধরতে গেলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন শিক্ষার্থীরা তাকে ধাওয়া করলে স্থানীয়রা তাদের উপর ইট পাটকেল ছোড়া শুরু করে। তখনই শুরু হয় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া। ভুক্তভোগী শিক্ষার্থী দর্শন বিভাগের প্রথম বর্ষের ছাত্রী, পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় 6 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। আর এবারের নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 13 জন প্রার্থী, যারা ক্রীড়াক্ষেত্রে নারী পুরুষের সমান অংশগ্রহণ, বেদখল মাঠ আর ক্রীড়া স্থাপনা পুনরুদ্ধার এবং শিক্ষার্থীদের জাতীয় ও আন্তঃবিশ্ববিদ্যালয় লিগে সম্পৃক্ত করার আশ্বাসে ভোট চাইছেন। বিস্তারিত শাহাদাত আবরুর প্রতিবেদনে। ডাকসু নির্বাচনের 28টি পদের মধ্যে গুরুত্ব পেয়েছে ক্রীড়া সম্পাদক পদটি। এই পদে লড়বেন 13 জন, আর প্রায় সব প্রার্থী বিচরণ করেছে ক্রীড়া অঙ্গনে। যেমন বাংলাদেশ অনূর্ধ্ব-19 জাতীয় দলে খেলেছেন জাহিন ফেরদৌস জামি। ব্যাট বলের সাথে ডাকসুর ক্রীড়াক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অবদান রাখতে চান এই ক্রিকেটার। প্রথম ইশতেহারে যে জসিমের মাঠটাকে আমরা টার্ফ হিসেবে দেখতে চাই। সো প্রত্যেক ইউনিভার্সিটিতে যত ভালো ভালো ইউনিভার্সিটি আছে, উই হ্যাভ নোটিস যে টার্ফ আছে, উন্নত মানের জায়গা আছে। সো আমাদের ঢাকা ইউনিভার্সিটি নাই। সব প্রার্থীরা আমার কাছে দেখা যাচ্ছে সব বিনোদন হিসেবে নিচ্ছে, বাট হোয়াট আই ওয়ান্ট ইজ প্রফেশনালিজম। বিনোদন থেকে একটু প্রফেশনালিজমে নিতে আমরা চাই যে প্লেয়ার যারা যারা আছে তাদেরকে আমরা ফেডারেশনে পুশ করতে চাই। অন্যদিকে লড়ছেন আরমান হোসেন। জুডো আর ক্যারাতেতে পেয়েছেন ব্ল্যাক বেল্ট। বিকেএসপি থেকে নিয়েছেন কোচ প্রশিক্ষণ। হলে হলে গিয়ে নারীদের শিখিয়েছেন সেলফ ডিফেন্স। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল থেকে নির্বাচিত হয়ে কাজ করতে চান নারীদের খেলাধুলায় আগ্রহী করতে। সেই সঙ্গে নারী পুরুষ আলাদা দুটি জিমনেশিয়াম তৈরি করতে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। আমাদের এখন যে জিমনেশিয়ামটা আছে, এটার যন্ত্রাংশের তো বেহাল দশা। তাছাড়াও মেয়েদের জন্য টাইম দেওয়া হচ্ছে সকাল 7টা থেকে দুপুর 1টা। এই টাইমে আসলে ক্লাস থাকে, মেয়েরা জিমে যায় না। প্রত্যেকটা খেলোয়াড়ের জন্যই জিম করাটা জরুরি। তো এই কাজটা আমি প্রথমে করব। ছেলে মেয়ে আলাদা জিমনেশিয়াম হলে তারা সকাল সন্ধ্যা জিম করতে পারবে। বিগত 2 বছর ধরে হচ্ছে কোটায় প্লেয়ার নেওয়া হচ্ছে। তাদের সাথে সাধারণ স্টুডেন্টরা প্র্যাকটিস করার কারণে এরাও দক্ষ হয়ে উঠবে এবং জাতীয় এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে বের হয়ে যাবে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মাঠমুখী করতে নানা ধরনের পরিকল্পনা রয়েছে সব প্রার্থীর। ডাকসু নির্বাচনের প্রথম নারী ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী মালিহা তাবাসসুম প্রতিরোধ পর্ষদের প্যানেল থেকে। বেদখল মাঠ ও ক্রীড়া স্থাপনা পুনরুদ্ধারের পাশাপাশি নারীদের খেলাধুলায় শতভাগ অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করতে চান তিনি। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র সংসদ থেকে প্রার্থী হয়েছেন ফুটবল প্রেমী আলামিন সরকার।
ইট স্পোর্টস বর্তমানে বাংলাদেশে অনুমোদিত, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি কখনো ওই ধরনের বড় ধরনের টুর্নামেন্ট দেখিনি। এইটা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনায় মাথায় নেওয়া উচিত এবং এই স্পোর্টস আয়োজন করা উচিত। একটা বড় সংখ্যক শিক্ষার্থীরা অনাবাসিক শিক্ষার্থী, কিন্তু তাদের নিয়ে বিশ্ববিদ্যালয় কখনো ওইভাবে ভাবেনি। সেখানে নারীদের জন্য এবং ছেলেদের জন্য দুইটা আলাদা দিন রেখে কিন্তু তাদেরকে এই ক্রীড়ার আওতায় নিয়ে আসা যায়। আমাদের অনেকগুলো মাঠ যেগুলো পরিত্যক্ত আছে, আমি সেই সকল জায়গায় পুনরুদ্ধার করে যেন মাল্টিপারপাস মাঠ বানানো যায়। শুধু আমি গদবাঁধা ফুটবল ক্রিকেটের দিকে না দিয়ে আমাদের ভলিবল, হকি, বিভিন্ন স্পোর্টসের যেন অ্যারেঞ্জ করা যায়। মেয়েদের খেলার প্রতি অনাগ্রহ ব্যাপারটা এরকম না, মেয়েরা চায় খেলতে, কিন্তু তাদের জন্য সেই পরিবেশটা ওয়েলকামিং না, তারা এরকম ব্যাপারটা ফিল করে বা তাদের জন্য সেই সাপোর্টটা তারা পায় না। তাদের জন্য আমি সেই সাপোর্টের জায়গায় করতে চাই। ছাত্রদলের প্রার্থী হিসেবে লড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল দলের সদস্য চিমচেমা চাকমা। টুর্নামেন্ট ভিত্তিক প্রশিক্ষণের রীতি থেকে বেরিয়ে সারা বছর প্রশিক্ষণের ব্যবস্থা করতে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। অন্যদিকে শুধু ফুটবল আর ক্রিকেট নয়, অন্যান্য খেলার আয়োজন ও প্রশিক্ষণে জোর দিতে চান আন্তর্জাতিক অঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করা অ্যাথলেট মুক্তার হোসেন। এই জায়গাগুলোতে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করছি স্পন্সরশিপ নিয়ে। সো আমি চেষ্টা করব আগামী দিনে একটা স্পন্সরশিপের জন্য একটা ফাউন্ডেশন টাইপের কিছু একটি করা, যেখান থেকে স্টুডেন্টরা চাইলেই বহির্বিশ্বের সহ তারা যেন স্পোর্টসে ক্যারিয়ার করতে পারে। টিএসসিতে আরেকটি সুইমিং পুল আছে, যেটাকে আমরা শুধু ময়লার স্তূপ বানিয়ে রেখেছি, সেটার সংস্কার প্রয়োজন। একই সাথে আমাদের যে জিমনেশিয়ামে আধুনিকায়ন প্রয়োজন রয়েছে। তারপর আমাদের নারী শিক্ষার্থীরা তাদের খেলায় অংশগ্রহণ একদম শূন্য কোটায়, তাদেরকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। ডাকসু নির্বাচনে যারা ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, তাদের প্রত্যেকের দাবি তারা একজন নেতা হিসেবে নন, বরঞ্চ শিক্ষার্থীদের পাশে সহপাঠী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনকে আরও উন্নত করতে কাজ করতে চান। আর যারা ভোটার আছেন তারা বলছেন এই ক্রীড়াঙ্গনকে যারা নতুন উচ্চতায় নিয়ে যাবে, তার পাশাপাশি যারা তাদের কথা রাখবে তাদেরকে নির্বাচিত করতে চান তারা। শাহাদাত অফরো, এখন, ঢাকা। গেল 2 মাসে ডেঙ্গুতে আক্রান্ত এবং মৃত্যু দুটোই বেড়েছে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে সেপ্টেম্বরে পরিস্থিতি আরও অবনতির শঙ্কা বিশেষজ্ঞদের। এমন অবস্থায় সামনের দিনগুলোতে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঠেকাতে স্বাস্থ্যসেবা খাত ঢেলে সাজানোর পাশাপাশি দক্ষ স্বেচ্ছাসেবক দল গড়ে তোলার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। শম্পা বিশ্বাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 30,000-এর বেশি। এর মধ্যে সবশেষ বুধবার একদিনেই আক্রান্ত হয়েছেন 4 শতাধিক। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে 86, চট্টগ্রামে 70, ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরের এলাকায় 68, ঢাকা উত্তর সিটিতে 52, ঢাকা দক্ষিণ সিটিতে 90, ময়মনসিংহ বিভাগে 30, রাজশাহীতে 31 এবং সিলেট বিভাগে 5 জন রয়েছেন। এছাড়াও বৃহস্পতিবার একই দিনে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন 4 শতাধিক ডেঙ্গু রোগী। এই নিয়ে চলতি বছর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 28,831 জন ডেঙ্গু রোগী। আর চলতি বছর 28 আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা 118 জন। গেল 2 মাসে ডেঙ্গুতে আক্রান্ত এবং মৃত্যু দুটোই বেড়েছে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে সামনের মাসে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। এমন পরিস্থিতিতে সামনের দিনগুলোতে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঠেকাতে স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানোর পাশাপাশি দক্ষ স্বেচ্ছাসেবক দল গড়ে তোলার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। আমাদের প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের কোনো হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র চিহ্নিত করা নেই। সব বড় বড় হাসপাতালে, গ্রামাঞ্চলে আছে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, দ্বিতীয় মাধ্যমিক পর্যায়ের আছে, বা ওটা প্রাথমিকও বলতে পারি, উপজেলা হেলথ কমপ্লেক্স, জেলা হাসপাতাল আছে, আর অধিকাংশ জায়গায় মেডিকেল কলেজ হাসপাতাল আছে। তাহলে এইটা ওখানে যদি আপনি রোগীদের আস্থা পায়, সেখানে চিকিৎসা করতে ব্যবস্থা থাকে, তাহলে তো বড় বড় ঢাকার এবং চট্টগ্রামে বড় বড় মেডিকেল কলেজ হাসপাতালে এই রোগীর ভিড়টা হয় না। সকল দপ্তরকে একসঙ্গে কাজ করার পাশাপাশি ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতালগুলোকে চিহ্নিত করারও পরামর্শ দেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। পরিচ্ছন্নতা অভিযান করতে হবে, শুধুমাত্র আপনি পানি জমার পাত্র পরিষ্কার না, মানে সার্বিকভাবেই অপরিচ্ছন্ন পরিবেশকে পরিচ্ছন্ন করতে হবে। এই হাজার হাজার স্বেচ্ছাসেবক ছাত্র তরুণদেরকে যদি 3 থেকে 5 দিনের প্রশিক্ষণ দেওয়া হয়, বা 1 দিনের প্রশিক্ষণ যদি দেন, এই যারা কীটতত্ত্ববিদ, জনস্বাস্থ্যবিদ এবং পরিবেশবিদ,
তাহলে তারা চমৎকার কাজ করতে পারবে। ঢাকা এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে প্রতিনিয়ত বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। তাই এটি নিয়ন্ত্রণে শহর থেকে গ্রাম সব পর্যায়ে স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণের তাগিদ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। শেরপুরে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কমেছে সব ধরনের সবজির দাম। বেশিরভাগ সবজির দাম কমেছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। এই বিষয়ে বিস্তারিত জানাতে শহরের নবীনগর হাজির বাজার থেকে যুক্ত আছেন জাহিদুল খান সৌরভ। চলে যাচ্ছি তার কাছে। সৌরভ, প্রথমে শুভ সকাল জানাচ্ছি আপনাকে। জানতে চাই যে এই সাত সকাল বেলা যারা বাজারে যাচ্ছেন তারা আসলে কোন সবজি কিনতে কত টাকা খরচ হতে পারে, তার বিস্তারিত আপনার মাধ্যমে। অনেক শুভ সকাল। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে শেরপুর জেলা শহরের সবজির বৃহৎ সবজির পাইকারি বাজার। এবং আমরা দেখেছিলাম সকাল থেকে কিন্তু বিশেষ করে চরাঞ্চলে যে সকল কৃষকরা তাদের উৎপাদিত সবজি কিন্তু ছোটো ছোটো ভ্যানে করে, রিক্সায় করে, ব্যাটারিচালিত অটো রিক্সায় করে কিন্তু বিক্রির জন্য এই নবীনগর হাজির বাজারে নিয়ে এসেছেন এবং ক্রেতা বিক্রেতাদের হাকডাক কিন্তু এখন পর্যন্ত মুখর রয়েছে। তো আমরা দেখেছি যে অনেক গত সপ্তাহের তুলনায় প্রায় প্রতিটি সবজি কিন্তু অনেকটাই দাম কমে এসছে এবং সরবরাহ বৃদ্ধিতে এই দাম কমার অন্যতম কারণ বলছে বিক্রেতারা। তো আমি যদি আজকের বাজার দরটি জানি, আমরা দেখেছিলাম যে গত সপ্তাহে কাঁচামরিচ বিক্রি হচ্ছিল 260 টাকা কেজি ধরে, সেটি কিন্তু আজকের বাজারে প্রায় 100 টাকা কমে কেজিতে 160 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়া টমেটো আমরা দেখেছিলাম গত সপ্তাহে বিক্রি হচ্ছিল 200 টাকা কেজি ধরে, সেটিও কিন্তু আজকের বাজারে প্রায় 60 টাকা কমে কেজিতে 140 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়া আমরা দেখেছি যে পটল 20 টাকা কমে 80 টাকা থেকে 60 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া করলাতেও আমরা দেখেছি 80 টাকা থেকে 20 টাকা কমে 60 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া গাজরও আমরা দেখেছি প্রায় 140 টাকা থেকে 20 টাকা কমে 120 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এবং বেগুন আমরা দেখেছি 20 টাকা কমে কিন্তু আজকের বাজারে 60 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া শসা বিক্রি হচ্ছে 10 টাকা কমে 50 টাকা কেজি ধরে এবং আমরা দেখেছি যে স্থিতিশীল থেকে আলু বিক্রি হচ্ছে 25 টাকা, রসুন বিক্রি হচ্ছে 120 টাকা কেজি ধরে, মিষ্টি লাউ আকার এবং প্রকার ভেদে বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকার মধ্যে এবং লাউ বিক্রি হচ্ছে 60 থেকে 50 টাকার মধ্যে এবং বিভিন্ন যে শাক রয়েছে যেমন মূলা শাক, পুঁই শাক, পাট শাক, কলমি শাক সহ অন্যান্য যে শাক রয়েছে এই শাকও আমরা দেখেছি আটি প্রতি 2 থেকে 3 টাকা পর্যন্ত কেজি প্রতি কমেছে। তো আমরা সকাল থেকে বেশ কয়েকজন সবজি বিক্রেতার সাথে কথা বলেছিলাম। অনেক বিক্রেতা আমাদেরকে জানিয়েছেন যে বেশ কয়েকদিন টানা বৃষ্টির ফলে কিন্তু উৎপাদিত সবজি কিন্তু এই বাজারে না আসার কারণে অনেকটা দাম বৃদ্ধি পেয়েছিল। তবে সপ্তাহ ধরে কিন্তু বৃষ্টির কিছুটা কমার কারণে উৎপাদিত সবজি কৃষকরা কিন্তু বিশেষ করে শেরপুরের ব্রহ্মপুত্র অববাহিকা যে সকল সবজি উৎপাদন হয় সেগুলো কিন্তু বাজারে আসতে শুরু করছে এবং পর্যাপ্ত সরবরাহ কারণে কিন্তু এই সবজির দাম কেজি প্রতি 10 থেকে 20 টাকা পর্যন্ত অনেকটাই কমে গেছে। তো বিক্রেতারা বলছেন যে এই সবজির ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে এবং কৃষকরা তাদের উৎপাদিত সবজি যদি সহজেই বাজারে পৌঁছাতে পারে তাহলে কিন্তু আগামী দিনে হয়তো কেজি প্রতি আরো 5 থেকে 10 টাকা পর্যন্ত কমতে পারে। তো আমরা বেশ কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছিলাম। ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে নিত্য প্রয়োজনীয় অন্যান্য উপাদানের মধ্যে কিন্তু সবজি একদম খুবই গুরুত্বপূর্ণ উপাদান। তারা বলছে এই কমার ধারাবাহিকতা যে অব্যাহত থাকে তারা সন্তুষ্ট প্রকাশ করছেন। তো অনেক এই ছিল সবজির বাজার দরের শেরপুর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। শেরপুরে সরবরাহ ভালো থাকায় কমেছে দাম, আর সে বিষয়ে সবশেষ খোঁজ খবর রাখছিলেন সবজির বাজার থেকে সহকর্মী জাহিদুল খান সৌরভ। এর উল্টো চিত্র কিন্তু দেখা যাচ্ছে বগুড়ায়, কারণ প্রতি বছরই সেখানে বাড়ছে কৃষি পণ্যের উৎপাদন খরচ, আর এর ফলে অস্থিতিশীল হচ্ছে বাজার পরিস্থিতি। চাল, সবজি সহ অন্যান্য কৃষিজ পণ্যের দাম বাড়ায় নিম্ন আয়ের যে মানুষগুলো তাদের জীবনে বাড়ছে অসঙ্গতি। কৃষি সংশ্লিষ্টদের মতে চাষাবাদে যান্ত্রিকীকরণ, পাশাপাশি সারে বীজে ভর্তুকি আর মৌসুমে সরকারের মজুদ বাড়ানো, এই সমস্ত কিছু মানা গেলে বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখা সম্ভব হবে। মাজেদুর রহমানের প্রতিবেদন, যেখানে ছবি তুলেছেন রবিউল ইসলাম। বগুড়ার মাঠ জুড়ে আমনের ক্ষেত, সবুজের সমারোহে জড়িয়ে আছে কৃষকের অক্লান্ত পরিশ্রম ও সমৃদ্ধির স্বপ্ন। তবে উৎপাদনে বাড়তি খরচ তাদের বাড়তি চিন্তার কারণ। প্রতি বছরই বাড়ছে সার, বীজ, কীটনাশক সহ সেচের দাম। শ্রমিক সংকট হচ্ছে তীব্র। সব মিলিয়ে বাড়তি বিনিয়োগের ঝুঁকি নিয়েই মাঠে নামতে হয় তাদের। টিএসপি সার নেওয়ার গেলে 1750 টাকা বস্তা, ইউরিয়া 1350, পটাশ আপনার 1150। আগেরকার খরচের তুলনায় এখন অনেক বেশি, কারণ আগে একটা ম্যানকোজিপ 1 কেজির দাম ছিল 300 টাকা, এখন আপনার সেই ম্যানকোজিপ দাম নিচ্ছে আপনার 700 টাকা। আবহাওয়া অনুপযোগী হয়ে পড়ছে, আবাদ করা খুব কষ্টদায়ক হয়েছে। এর থেকে মানে কৃষকের দেখা যায় দাম অনেক, কিন্তু কৃষক লাভবান হতে পারছে। কখনো কখনো কৃষি পণ্যের দাম কিছুটা বাড়লেও সে লাভের গুড় খায় পিঁপড়ায়।
উৎপাদনের পরপরই টানাপোড়েনে ফসল বিক্রি করে চলে নুন আনতে পান্তা পুরানো সংসার। ফলে মৌসুমের মাঝ বরাবর কৃষিপণ্যের পুরোটাই চলে যায় সিন্ডিকেট ব্যবসায়ীদের হাতে। বাড়তি লাভের অঙ্ক ঢোকে তাদের পকেটে। এতে প্রয়োজনীয় পুষ্টির যোগানে বিপাকে পড়েন প্রান্তিক কৃষক সহ নিম্ন আয়ের মানুষ। কামাই করে হয়তো আমি দিনে 500, আমার ফ্যামিলিতে খায় 5 জন, কিন্তু এই টাকাতে আমার হয় না। বাজারে গেলে শুধু বাজার কেনার পর আমি চাল কিনতে পারি না। এই কামাই করে এত খরচ করে চলান যাচ্ছে না। চাউল ডাউল দাম বেশি, তয় তরকারি কেনা যাচ্ছে না। চালের দামটা অনেক বেশি, মানুষের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে। সবজির দামটা মোটামুটি সবেরই বেশি, খালি আলুর দামটা কম। 2 বছর আগেও বাজারে মোটা সরু জাতের চাল কেজি ছিল 50 থেকে 65 টাকার মধ্যে। চলতি বছরে সেই চাল বিক্রি হচ্ছে 56 থেকে 80 টাকায়। অতিরিক্ত বাজার দরে মাছ, মাংস, ফলমূল সহ অনেক পুষ্টি সমৃদ্ধ খাদ্য বাদ পড়ছে দৈনন্দিন খাবার তালিকা থেকে। কৃষি বিভাগ বলছে, ফসল আবাদে শ্রমিকদের মজুরির পাশাপাশি আনুষঙ্গিক খরচ বাড়ায় উৎপাদন খরচও বেড়েছে, যাতে বাজারে দরদামের প্রভাব পড়েছে। তবে কৃষিতে যান্ত্রিকীকরণ, ভর্তুকি, মৌসুমি শস্যের ঋণ প্রদানের মাধ্যমে উৎপাদন বাড়ানো সহ সঠিক সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন বলে মনে করছেন কৃষি অর্থনীতিবিদরা। প্রতি বছরে কিছু না কিছু শ্রমিক খরচ বাড়ছে, এটা আমাদের উৎপাদনের সাথে যোগ হচ্ছে। এটা যোগ হওয়ার কারণে ফসলের উৎপাদন খরচ কিছুটা বেড়ে যাচ্ছে। চারা রোপণ থেকে হারভেস্টিং পর্যন্ত আমরা যদি মেকানাইজেশনে যান্ত্রিকীকরণের মাধ্যমে করতে পারি, তাহলে কৃষকের খরচ এখানে 25 থেকে 30% এমনিতেই কমে যাবে। কৃষকের প্রোডাকশন যদি বাড়াতে চায়, তাহলে সরকারকে অবশ্যই ভর্তুকি দিতে হবে এবং ডিজিটাল পদ্ধতিতে প্রণোদনা, যেন প্রকৃত কৃষক সেটা অবশ্যই পায়। বিশেষ করে ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষক যারা রয়েছে। আর মাস দুয়েক পরে এই দোল খাওয়া সবুজ মাঠ সোনালী ধানে পরিণত হবে। কৃষকের ধান রোপণ থেকে আরম্ভ করে ঘরে তোলা পর্যন্ত যে ব্যয় হয়, তা যোগান দিতে তড়িঘড়ি করে ধান বিক্রি করতে বাজারে নিয়ে যায়। আর একটি সিন্ডিকেট তখন কৃষকদের কম দামে ধান বিক্রি করতে বাধ্য করে। তাই কৃষি অর্থনীতিবিদদের পরামর্শ, শস্য ঋণ বিতরণের মাধ্যমে কৃষক যখন তাদের সময় মতন ধান বিক্রি করতে পারবে, তখনই বাজারে একটি স্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে। বগুড়া শাহজাহানপুর থেকে মাজিদুর রহমান, এখন। আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে জামালপুরে অসময়ে ভারী বৃষ্টিতে একদিকে পিছিয়ে পড়েছে আগাম শীতকালীন সবজি সহ কাঁচা মরিচের চাষ, অন্যদিকে জমিতে বৃষ্টির পানি জমেও প্রখর রোদে সবজি খেতে মরক রোগ। বিভিন্ন কীটনাশক স্প্রে করেও হচ্ছে না প্রতিকার, এতে করে ব্যাপক ক্ষতির মুখে কৃষকরা। জুয়েল রানার তথ্য ছবিতে প্রতিবেদন। চলতি বছর আবহাওয়া পরিবর্তনের ফলে অসময়ের বৃষ্টিতে এখনও চরাঞ্চলের বিস্তীর্ণ মাঠ খালি পড়ে আছে। পানি জমে থাকায় কৃষকরা আগাম শীতকালীন সবজি উৎপাদনে যেতে পারছেন না। অন্যদিকে অনাবাদি জমি পরিণত হয়েছে গোচারণ ভূমিতে। আবার অনেকেই ধার দেনা করে আগাম জাতের সবজি চাষ করে চরম বিপাকে পড়েছেন। একদিকে ঋণের টাকা পরিশোধের চিন্তা, অন্যদিকে ভারী বৃষ্টিতে পানি জমে সবজি গাছ মরে যাওয়ায় এখন দুশ্চিন্তার শেষ নেই প্রান্তিক পর্যায়ের কৃষকদের। বৃষ্টির জন্য গাছ বাড়াবাড়ি নাগাইলাম, বাড়াবাড়ি মরে যায়, বীজ দেয় আবার ওই দুটার সঙ্গে আবার মরা সব শেষ, সব নষ্ট হয়ে যায়। এই ইয়ের মনে আবহাওয়ার কারণে খারাই বৃষ্টি, খারাই মনে হয় এটা তো তাপ কুলে থাকে না। মনে হয় বীজ দিলে আর পোকায় আরো আক্রমণ বেশি করে। এই গরমে আরো আমরা নাউটলে লুকা করলে বেগুন গাছের পাতা এলে মনে আমার হলুদ পড়ানো জায়গা। জেলার মেলান্দহ উপজেলার কৃষক হাফিজুর রহমান ও আজগর আলী জানান, চলতি বছর অসময়ের টানা বর্ষণে ক্ষেতের সব সবজি নষ্ট হয়ে গেছে। আবহাওয়া পরিবর্তনের ফলে গত 2 বছরে আগাম জাতের সবজি চাষে লোকসানের মুখে তারা। বেগুন ডাল দিয়েছিলাম 40%, প্রচুর পরিমাণ বীজ দিছি, এরপরও ফিরে নাই, লস 3 থেকে 3.5 লক্ষ টাকার মতো লস। এবারে আবার 30% জমি জাতলাও করছি, এটা অতিরিক্ত বৃষ্টির কারণে এটাও মায়ের অর্ধেক 15% মতন মনে করেন 60-70 হাজার টাকা মতো বেচছিলাম, তারপরে বৃষ্টি এন্ডগুলো পাইছে, আর অর্ধেক কেবল নামতেছে, এই টাইমে পুরাটাই খাওয়া গেছে। বাগুন ডাল হয়েছে 30%, আর লাউ হয়েছে 25%, বুঝছেন। এই বৃষ্টির কারণে আমার সব লস, আমি 1 টাকা এ পর্যন্ত বেচতে পারিনি।
মানে ও গুণে অনন্য হওয়ায় নদী তীরের এই জেলার কাঁচামরিচের সুনাম রয়েছে সারা দেশে। তবে বৈরী আবহাওয়ায় এখনও মরিচ চাষের জমি প্রস্তুত করতে না পারায় শঙ্কায় কৃষক। এ সময় আমরা এই যে সবজিগুলা করতাম, এই যে মরিচের টাল, মরিচ করবো, টমেটো করবো, বেগুন করবো, এগুলার চারা করানো লাগবে। ক্ষেতের মধ্যে এখন পানি, এর কারণে আমরা পিছিয়ে গেছি। মরিচের দিক দিয়ে মানে বেগুন, ডাল, আলু এদিক দিয়ে আমরা আগুলভাবে যে চাষটা করতাম এটা একবারেই পারতাছি না। আমরা এই জন্য শাকসবজির দিক দিয়ে আমরা পিছিয়ে আছি। সামনে মরিচের টাল দিব, সেটা মনে করেন যে আবার বন্যার কথা শুনতেছি। যদি বন্যা আসে তাহলে মনে হয় আমাদের আরো সমস্যা হয়ে যাবো। তা আমরা কৃষক আসলে এভাবে মানে সংসার চালা সম্ভব হইতেছে না। তবে বৈরী আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে কৃষকদের নানা পরামর্শ দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। তরল জৈবনাশক পাওয়া যায়, সেটা ব্যবহারে আমরা উৎসাহিত করছি, যাতে তরল জৈব কীটনাশক ব্যবহার করে কৃষকরা যাতে এই রাসায়নিক কীটনাশক ব্যবহারে তাদেরকে নিরুৎসাহিত করছি। এতে করে আমরা স্বাস্থ্যকর একটি সবজি পেতে পারি। আর কৃষকদের যে জৈব বালাইনাশক ব্যবহারে আমরা উদ্বুদ্ধ করছি। চলতি বছর খরিফ এক মৌসুমে ৫,৯৩৫ হেক্টর জমিতে আগাম সবজি চাষ হয়েছে। এর মধ্যে মাঠ থেকে ৫,০০০ হেক্টর জমির সবজি কাটা হলেও ভারী বৃষ্টি ও অতিরিক্ত তাপমাত্রায় প্রায় ৯৩৫ হেক্টর জমির সবজি নষ্ট হয়ে গেছে। জলবায়ু সহনশীল ও উচ্চ ফলনশীল নতুন সবজি মাঠ পর্যায়ে ছড়িয়ে দিবে এমনটাই প্রত্যাশা প্রান্তিক পর্যায়ের কৃষকদের। এখন জামালপুর। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার কবলে পড়ে যশোর ও তার আশেপাশের এলাকা। বসতি, ফসলের মাঠ সহ সড়ক তলিয়ে যাওয়ায় স্থানীয়দের পোহাতে হয় সীমাহীন দুর্ভোগ। আর তাদের অভিযোগ, মুক্তেশ্বরী নদ ভরাট করে প্লট বিক্রি আর সাথে হরিণাল বিলে অপরিকল্পিত স্থাপনার জন্যই এমন অবস্থা হচ্ছে। এনামুল হকের ক্যামেরায় বাকিটা জানাচ্ছেন রিপন হোসেন। প্রতি বছর সামান্য বৃষ্টিতেই যশোর শহরের অলিগলি থেকে শুরু করে আশেপাশের বিভিন্ন গ্রামে দেখা দেয় জলাবদ্ধতা। পানি বন্দী থাকে হাজারো মানুষ, ব্যাহত হয় স্বাভাবিক জীবনযাত্রা। স্থানীয়দের অভিযোগ, হরিণার বিল ও মুক্তেশ্বরী নদ ভরাট করে আবাসন প্রকল্প গড়ে তুলেছেন প্রভাবশালীরা। এতে বাধাগ্রস্ত হচ্ছে পানি নিষ্কাশন, সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। সামান্য বৃষ্টিতেই 2 দিন 3 দিন ধরে এই পানিগুলো আটকায় থাকে। আটকায় থেকে সেই পানিগুলো জীবাণু তৈরি হচ্ছে এবং সেখানে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি তৈরি হচ্ছে। আমাদের বিলি এইখান থেকে আর পানি তো বেরো হতেই পারে না, এবং এটা মাটিও ভরাট করে দেওয়ার কারণে জানি একেবারে পুরো ব্লক হয়ে গেছে, যে এখান থেকে আর ফসল আদি কিছুই হয় না। একটি অংশ ভরাট করে ওখানে প্লট আকারে বাণিজ্যিকভাবে জমি বিক্রির প্রস্তুতি নেওয়া হয়েছে, এবং যেটা এই পানি নিষ্কাশনের জন্য একটা বড় বাধা। কোনটা খাল, কোনটা নদী, এই সমস্ত বিষয়ে স্থানীয় জনমত যাচাই করে পদক্ষেপ নেওয়া হোক। এই মুহূর্তে আমরা চাই এটা বন্ধ করা হোক, না হলে আমাদের শহর শুধু না, দক্ষিণ পশ্চিম অঞ্চলের পানি ব্যবস্থাপনার জন্য এটা বড় ধরনের ক্ষতির কারণ হবে। পরিবেশবিদরা জানান, যশোরে আগের চেয়ে জলাশয় কমেছে 40%। তাই নদী রক্ষায় শিগগিরই ব্যবস্থা না নিলে বাড়বে সংকট। প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, BIWTA এবং সরকারকে একযোগে কাজ করতে হবে যে কোনো খাস জমি কেউ দখল করলেই, ভরাট করলেই, প্লট হিসেবে কিনলেই বা নিজের নামে রেকর্ড করে নিলেই তার ব্যক্তিগত জমি হবে না, সেটিকে যে কোনো সময় উচ্ছেদ করা যাবে। আর এটা দেরি না করে সাথে সাথেই উচ্ছেদ করতে হবে। এদিকে অবৈধ দখলদারদের তালিকা করে পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে বলছে পানি উন্নয়ন বোর্ড। নদ নদীর দখল দূষণের জন্য ইতিমধ্যে দূষণ রোধে পরিবেশ অধিদপ্তর যেটা ওরা ব্যবস্থা নিচ্ছে। আর দখল যেটা আছে, দখল আমরা জেলা প্রশাসনের সাথে সমন্বিতভাবে কিন্তু তালিকা করতেছি অবৈধ দখলদারীদের, এবং পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান চলবে। যশোর ও আশেপাশের এলাকায় নদী, খাল দখলমুক্ত না হলে জলাবদ্ধতা আরও ভয়াবহ রূপ নেবে বলে শঙ্কা স্থানীয়দের। এখন যশোর। এবছর টানা বৃষ্টি, জলাবদ্ধতা আর কয়েক দফা বন্যায় ফেনীর 6 উপজেলার 280 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়। এসব গ্রামীণ সড়ক মেরামতের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 100 কোটি টাকা। কিছু এলাকায় সংস্কার কাজ শুরু হলেও সেখানে আছে চাঁদাবাজি, ধীরগতি সহ নানা অভিযোগ। এমন অবস্থায় খানাখন্দে ভরা সড়ককে বাড়ছে ভোগান্তি। দুলাল তালুকদারের ক্যামেরায় সোলাইমান ডালিমের প্রতিবেদন। ফেনী, তেমুহানি, রাজাপুর, সোনাইমুড়ির ব্যস্ততম এই সড়কে প্রতিদিন লাখো মানুষের যাতায়াত। তবে ব্যস্ততম এই সড়কের বিভিন্ন স্থানে পিচ পাথর উঠে বেরিয়ে এসেছে সুরকি ও বালু। বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত।
এমন অবস্থায় ঝুঁকি নিয়ে চলাচল করছে পণ্য ও যাত্রীবাহী যান। গুরুত্বপূর্ণ এই সড়কের রাজাপুর, গজারিয়া, অলাতুলি সহ বিভিন্ন স্থান যেন মৃত্যুপথ। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। বেড়ারা কাজ করছে, আমি সেফ দিয়ে বগা ধরছে, সামান্য শুরুতে ল্যাব দিয়ে গেছে, সব ভাঙ্গি হয়ে যায় আমাদের দরজার সামনে দিয়ে। এখানে আপনি ফেনী রোড, ফেনী সোনাইমুড়ি রোডের একদম দুরবস্থা। এরপরে বাগুমিয়া গজারিয়া রোডে কোনো কাজে হচ্ছে না। সীমান্তবর্তী উপজেলা ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া এবং সোনাগাজী ও দাগনভূঞা সহ ফেনী সদর উপজেলা অতিবৃষ্টি ও কয়েক দফা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এইসব এলাকার গ্রামীণ সড়ক থেকে শুরু করে মহাসড়কও। এতে ভোগান্তির শিকার হচ্ছেন এই পথে চলাচলকারীরা। এই রাস্তাটার কোনো মেরামত হয় না। এই জায়গাটা দিয়ে আমরা গাড়ি নিয়ে যাতায়াত করতে আমাদের খুব সমস্যা হয়। আমাদের গাড়ি ভাঙি যায়, চাকা বাস্ট হয়ে যায়, মানে বেশি সমস্যা, আমাদের গাড়ি উল্টে যায়। বন্যার পরবর্তী ভাঙার কারণে এটা আমরা আপনার সংস্কারের জন্য আবেদন করেছিলাম। ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে কিছু এলাকায় উদ্যোগ নেওয়া হয়েছে, তবে চাঁদাবাজির অভিযোগে কাজ ফেলে চলে গেছেন অনেক ঠিকাদার। ঠিকাদার যখন কাজ শুরু করছে, নেম প্লেট দিছে এবং কাজ শুরু করতে যাচ্ছে, এই মুহূর্তে এক শ্রেণীর চাঁদাবাজ তার কাছে চাঁদা চাইছে এবং তাকে বিভিন্ন হুমকি ধমকি দিছে, এখানে সেই কাজ রাখি ফলাই গেছে। এমন অবস্থায় সড়ক সংস্কারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা। বেশি ক্ষতি হয়েছে আমাদের পরশুরাম, ফুলগাজী এই দুটো উপজেলাতে। পাশাপাশি ওইদিকে আমাদের সোনাগাজী এবং দাগনভূঞা তো মুসাপুর ক্লোজার ভেঙে যাওয়াতে ওইসব জায়গায় আমাদের জোয়ারি পানি ঢুকে আমাদের, পাশাপাশি প্রবল বর্ষণে রাস্তাগুলো অনেক ক্ষতি হয়েছে। অতিবৃষ্টির কারণে আমাদের বেশ কিছু সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, বাট কোথাও যান চলাচলের সমস্যা হয়নি। আমরা তৎক্ষণাৎ আমাদের বিভাগীয় মালামাল দিয়ে আমরা এটা মেরামত করেছি। এখনো মেরামত কাজ এখনো চলমান। সামনে ড্রাই সিজন আসতেছে, আশা করতেছি আমরা সকল রাস্তা মেরামত করতে পারবো। এবার বর্ষা মৌসুমে জেলায় 6 উপজেলার 194টি গ্রামীণ সড়কের 280 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়, যা মেরামতের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 100 কোটি টাকা। সোলাইমান ডালিম, এখন ফেনী। বন্দর ও পর্যটন বাণিজ্য নির্ভর পটুয়াখালী জেলার বাস টার্মিনালটি এখন জরাজীর্ণ আর ভঙ্গুর অবস্থায় রয়েছে। পরিবহন চাপ, পাশাপাশি বেড়েছে উন্নয়নের ছোঁয়া, তারপরও টার্মিনালটিতে লাগেনি তার কোনো কিছুই। খানাখন্দে বেড়েছে যানবাহনের ক্ষয়ক্ষতি, দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা, আর সমস্যা সমাধানে উদ্যোগের কথা জানাচ্ছেন পৌর প্রশাসক। জসিম পারভেজের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। 2003 সালে 2 একর জমির উপর 1,65,00,000 টাকা ব্যয়ে নির্মাণ করা হয় পটুয়াখালী বাস টার্মিনাল। এই টার্মিনাল ব্যবহার করে প্রতিদিন 10,000-এর অধিক যাত্রী অন্যান্য জেলায় যাতায়াত করেন। বর্তমানে বেহাল অবস্থায় টার্মিনালটি। বাস রাখার জায়গায় সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ ও বিশাল গর্তের। সামান্য বৃষ্টিতেই সেখানে জমে যায় পানি, এতে নষ্ট হয় পরিবহনের বিভিন্ন যন্ত্রাংশ, যাত্রীদেরও বাড়ে দুর্ভোগ। বাসের স্ট্যান্ড ভাঙিয়ে চুরিয়া নাই, খাদা খনন হয়ে গেছে। আমরা গাড়ি নিয়ে ঢুকি, অনেক সময় টার বাস্ট হয়, গাড়ি ফাঁসিয়ে যায়, গাড়ি পাতি ভাঙে, অনেক দুর্ভোগ। মনে করেন এই গাড়ি নামতে গেলে অনেক সময় দেখা যায় ফাঁসিয়ে পড়ি। ফাঁসিয়ে বললে মনে করেন গাড়ি উড়াবার মতো কোনো কায়দা থাকে না, তখন জগ বাজাবারও কোনো থাকে না। বৃষ্টি নামলে বৃষ্টির সময় দাঁড়ানোর মতো কোনো স্থান এদের এখানে নাই। ভবন একটা আছে, ভবন যে কোনো মুহূর্তে ধস পড়ে যেতে পারে। শুধু পানিই না, এর ভিতরে যে গাথা আছে, বড় বড় গাথা, এতে গাড়ি নামানো সম্ভব না। ভাঙ্গা চূড়া এমন পর্যায়ে যে আছে যে মানুষ বাস থেকে নাইমে যে হাইটে একটু অটোতে উঠবে এরকম কোনো পরিবেশ নেই। বাসে আইয়ে নামাই দেবে পানির ভিতরে, জামা কাপড় সব নষ্ট। হ্যাঁ, এটা নিয়ে অনেক সমস্যা। জনগুরুত্বপূর্ণ স্থাপনাটি দ্রুত সংস্কারের দাবি বাস মালিক সমিতির। আর পৌর প্রশাসক বলছেন, আধুনিক বাস স্ট্যান্ড নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পটুয়াখালী বাস টার্মিনালটিতে একেবারে ব্যবহার উপযোগী হয়ে গেছে, তাই পৌরসভাকে আমরা বারবার এই বিষয়ে বলা সত্ত্বেও তারা আংশিক একটু রিপেয়ার করে, বাকি অংশটুকু আবার ফাঁকা থাকে, যেখানে আজ ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। আন্তর্জাতিক মানের একটা বাস স্ট্যান্ডের ড্রয়িং ডিজাইন হয়েছে এবং যেটা ডিপিপি অনুমোদন আছে। আমরা জমি একবারের কাজ চলমান বলবো এবং খুব দ্রুতই আমাদের ড্রয়িং ডিজাইন অনুমোদন হবে, আমরা বাস্তবায়নে যেতে পারবো। অগ্রাধিকার ভিত্তিতে শিগগিরই নতুন টার্মিনালের কাজ শুরু হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এখন পটুয়াখালী।
চলতি বছর ভারতে অনুষ্ঠিতব্য স্কোয়াড সম্মেলনে যোগদানের পরিকল্পনা বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এক প্রতিবেদনে এমন তথ্য হাজির করেছে নিউ ইয়র্ক টাইমস। নোবেল প্রাইজ অ্যান্ড এ টেস্টি ফোন কল শীর্ষক ওই প্রতিবেদনে মোদি ট্রাম্পের সম্পর্কের শীতলতার নানা দিক তুলে ধরা হয়। ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্রের বরাতে নিউ ইয়র্ক টাইমস জানায়, চলতি বছর 4 দেশের সামরিক জোট কোয়াডের শীর্ষ সম্মেলনের অংশ হিসেবে ভারত সফরের পরিকল্পনা ছিল মার্কিন প্রেসিডেন্টের। সম্প্রতি ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতির কারণে সফরের সিদ্ধান্ত বাতিল করেছেন ট্রাম্প। তবে এই প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। এদিকে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হচ্ছে, গেল মে মাসে ভারত পাকিস্তান সংঘাত বন্ধের কর্তৃত্ব দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট, যা স্বীকার করেনি মোদি প্রশাসন। আর দুই রাষ্ট্রপ্রধানের সম্পর্কের ভাঙনের শুরু এখান থেকেই। মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে ঐক্যবদ্ধ হওয়া শুরু করেছে ব্রিক্স সদস্যভুক্ত দেশগুলো। যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক হার মোকাবেলায় ট্রাম্পের হাত ছেড়ে প্রতিদ্বন্দ্বী চীন ও রাশিয়া অভিমুখে হাঁটছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে চীনও চায় নয়াদিল্লি পাশে থাকুক। এছাড়া ভারতকে রক্ষায় বন্ধুর হাত বাড়িয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। জাহানারা ভুইয়া জানাবেন বাকিটা। পাহাড় কিংবা সমুদ্র কোনো কিছুই সম্পর্ক তৈরিতে বাধা হতে পারে না। 2024 সালে কাজাখস্তানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও এর সম্মেলনে কথা বলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বছর ঘুরে এবারের এসসিও সম্মেলনে তারই প্রতিফলন দেখতে যাচ্ছে বিশ্ব। গত 1 বছরে ব্যাপক পরিবর্তন এসেছে বৈশ্বিক রাজনীতিতে। মার্কিন অর্থনীতিকে চাঙা করতে ও প্রতিযোগী দেশগুলোকে চাপে ফেলতে চলতি বছর এপ্রিলে শুল্ক যুদ্ধের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিক্সভুক্ত দেশগুলোই ছিল তার মূল টার্গেট। ব্রিক্সের অন্যতম সদস্য ভারত ও ব্রাজিলের ওপর 50% সম্পূরক শুল্ক আরোপ করে ওয়াশিংটন। আরেক প্রতিদ্বন্দ্বী চীনের ওপর শুরুতে 145% শুল্ক আরোপ করলেও চুক্তি করে তা 30% নামিয়ে আনে বেইজিং। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও ট্রাম্প যখন নয়াদিল্লির ওপর 50% শুল্ক হার নির্ধারণ করেন, তখন মোদীও নৌকার পাল অন্যদিকে ঘুরিয়ে দেন। মার্কিন ছায়াতল থেকে বেরিয়ে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গে সখ্যতা বাড়ানোর চেষ্টা করেন তিনি। এজন্য নদীর এক পার ভেঙে আরেক পার গড়ার গল্প। চীনের উদ্যোগে এবারের এসসিও সম্মেলনে যোগ দিতে প্রায় 7 বছর পর দেশটির তিয়ানজিনে পা রেখেছেন ভারতীয় প্রধানমন্ত্রী। মার্কিন শুল্ককে মোকাবেলা করতে চীনের মতো মজবুত শক্তিকে পাশে চায় নয়াদিল্লি। অপরদিকে মার্কিন আধিপত্যের লাগাম টানতে ভারতের সহায়তা দরকার বেইজিংয়ের। একে অপরের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তাই এক পথে হাঁটছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে গত সপ্তাহে নয়াদিল্লি সফরকালে চীন ও ভারতের মধ্যকার 3500 কিলোমিটার ডিফ্যাক্টো সীমান্ত নিয়ে চলা বহুদিনের সংকট সমাধানে আলোচনা করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। নয়াদিল্লি বেইজিং সম্পর্ক মজবুত করা সহ সরাসরি ফ্লাইট চালু, ভিসা নিষেধাজ্ঞা শিথিল সহ বাণিজ্য বাড়াতে আলোচনা করছেন দুই দেশের প্রতিনিধিরা। দক্ষিণ এশিয়ার দেশগুলোকে রেয়ার আর্থ মিনারেল সরবরাহ রাজি হয়েছে বেইজিং। এদিকে শি জিনপিং ও নরেন্দ্র মোদীর সঙ্গে আরও একবার সম্পর্ক ঝালিয়ে নিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবারের এসসিও সম্মেলনে তাই সবার চোখ চীন, রাশিয়া ও ভারত এই 3 রাষ্ট্রপ্রধানের বৈঠকের দিকে। এরই মধ্যে আগামী ডিসেম্বরে ভারত সফরের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। এছাড়াও মার্কিন বাণিজ্য থেকে মুখ ফিরিয়ে নিতে নয়াদিল্লিকে সহায়তার আশ্বাস দিয়েছে মস্কো। ভারত ছাড়াও ব্রিক্সের অন্য দেশগুলো রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্কের গভীরতা বাড়াতে তৎপর, ব্রাজিল যার মধ্যে অন্যতম। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতেই মূলত কাজ করে যাচ্ছে ব্রিক্সের সদস্যভুক্ত দেশগুলো। ডলারের আধিপত্যের অবসান ঘটিয়ে এক নয়া বিশ্ব ব্যবস্থা কায়েম করতে চায় তারা। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। এসসিও সম্মেলনে পুতিনের সঙ্গে বৈঠকের আগে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় প্রধানমন্ত্রী অফিস নিশ্চিত করেছে ফোন আলাপটি আসে জেলেনস্কির পক্ষ থেকে। শনিবার এই ফোন আলাপে ইউক্রেন রাশিয়া সংঘাতের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন দুই রাষ্ট্রপ্রধান। এ সময় যুদ্ধ কবলিত অঞ্চলটিতে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ভারত কাজ করবে বলে আশ্বাস দেন নরেন্দ্র মোদী। পাশাপাশি ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। ফোন আলাপের পর এক
এক্স বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্টকে এই ফোন কলের জন্য ধন্যবাদ জানান মোদি। আর ফোন আলাপ শেষে আলাদা বিবৃতিতে জেলেনস্কি মন্তব্য করেছেন, ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে নরেন্দ্র মোদীকে তা বিস্তারিত জানিয়েছেন। তিনি আরও বলেন, দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে গঠনমূলক আলোচনা হয়েছে। শেষ করছি এখন সকাল। তবে শেষ করার আগেও শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি জামায়াত এনসিপির বৈঠক, কোনো বাধাই নির্বাচন পেছাতে পারবে না জানালেন প্রেস সচিব। গেল রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত কমপক্ষে 20 জন। আজকের সব পরীক্ষা স্থগিত। ডাকসুতে এবার ক্রীড়া সম্পাদক পদে 13 প্রার্থী। বেদখল মাঠ উদ্ধার ও খেলোয়াড়দের অংশগ্রহণ জোরদারের আশ্বাসে চাইছেন ভোট। এবং ট্রাম্পের ভারত সফরের পরিকল্পনা বাতিল, মোদির সঙ্গে সম্পর্কে অবনতিতে এমন সিদ্ধান্ত জানালো নিউ ইয়র্ক টাইমস। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।